নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের ঊনবিংশ পর্ব। একটা বাড়ি খুঁজিয়া বাহির করিল, তাদের বাড়ির মোড়েই। ইহারা তখন শোলার ফুল ও টোপর তৈরি করিয়া বেচিত। অপু বাড়িটার মধ্যে ঢুকিয়া গেল, গৃহিণীকে চিনিল, বলিল, আমায় চিনতে পারেন? ওই গলির মধ্যে থাকতুম ছেলেবেলায়, আমার বাবা মারা গেলেন। গৃহিণী চিনিতে পারিলেন, বসিতে দিলেন, বলিলেন, তোমার মা কেমন আছেন? অপু বলিল, তাহার মা বাঁচিয়া নাই। আহা, বড় ভালো মানুষ ছিল। তোমার মার হাতে সোডার বোতল খুলতে গিয়ে হাত কেটে গিয়েছিল, মনে আছে? অপু হাসিয়া বলিল, খুব মনে আছে, বাবার অসুখের সময়। গৃহিণীর ডাকে একটি 32-33 বছরের বিধবা মেয়ে আসিল, বলিলেন, একে মনে আছে? আপনার মেয়ে না? উনি কী জন্যে রোজ বিকেলে জানলার ধারে খাটে শুয়ে কাঁদতেন, তা মনে আছে। ঠিক বাবা, তোমার সব মনে আছে দেখছি। আমার প্রথম ছেলে তখন বছরখানেক মারা গিয়েছে, তোমরা যখন এখানে এলে, তার জন্যেই কাঁদত। আহা, সে ছেলে আজ বাঁচলে 40 বছর বয়স হতো। একবার মণিকর্ণিকার ঘাটে গেল, পিতার নশ্বর দেহের রেণু মেশানো পবিত্র মণিকর্ণিকা। বৈকালে বহুক্ষণ দশাশ্বমেধ ঘাটে বসিয়া কাটাইল। ওই সেই শীতলা মন্দির, ওরই সামনে বাবার কথকতা হইত সেসব দিনে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ বাঙাল কথক ঠাকুরের কথা মনে হইয়া অপুর মন উদাস হইয়া গেল। কোন জাদু বলে তাহার বালক হৃদয়ের দুর্লভ স্নেহটুকু সেই বৃদ্ধ চুরি করিয়াছিল। এখন কতকাল পরেও তাহার ওপর অপুর সে স্নেহ অক্ষুণ্ণ আছে। আজ তাহা সে বুঝিল। পরদিন সকালে দশাশ্বমেধ ঘাটে সে স্নান করিতে নামিতেছে। হঠাৎ তাহার চোখে পড়িল, একজন বৃদ্ধা একটা পিতলের ঘটিতে গঙ্গাজল ভর্তি করিয়া লইয়া স্নান সারিয়া উঠিতেছেন। চাহিয়া চাহিয়া দেখিয়া সে চিনিল, কলিকাতার সেই জ্যাঠাইমা, সুরেশের মা। বহুকাল সে আর জ্যাঠাইমাদের বাড়ি যায় নাই, সেই নববর্ষের দিনটার অপমানের পর আর কখনো না। সে আগাইয়া গিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, চিনতে পারেন জ্যাঠাইমা? আপনারা কাশিতে আছেন নাকি আজকাল? বৃদ্ধা খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া থাকিয়া বলিলেন, নিশ্চিন্দিপুরের হরি ঠাকুরপোর ছেলে না? এসো এসো, চিরজীবী হও বাবা। আর বাবা, চোখেও ভালো দেখি নে, তার উপর দেখো এই বয়সে একা বিদেশে পড়ে থাকা। ভারী ঘটিটা কি নিয়ে উঠতে পারি? ভাড়াটেদের মেয়ে জলটুকু বয়ে দেয়, তো তার আজ 3 দিন জ্বর। ও, আপনি বুঝি একলা কাশিবাসে? সুনীলদারা কোথায়? বৃদ্ধা ভারী ঘটিটা ঘাটের রানার উপর নামাইয়া বলিলেন, সব কলকাতায়, আমায় দিয়েছে ভিন্ন করে বাবা। ভালো ঘর দেখে বিয়ে দিলুম সুনীলের, গুপ্তিপাড়ার মুখুজ্জে। ও মা, বউ এসে বাবা সংসারের হলো কাল। সেসব বলবো এখন বাবা। 3-এর 1 ব্রজেশ্বরের গলি, মন্দিরের ঠিক বাগায়ে। একা থাকি, কারুর সঙ্গে দেখাশোনা হয় না। সুরেশ এসেছিল, পুজোর সময় 2 দিন ছিল, থাকতে পারে না। তুমি এসো বাবা আমার বাসায় আজ বিকেলে, অবশ্যই অবশ্যই। অপু বলিল, দাঁড়ান জ্যাঠাইমা, চট করে ডুব দিয়ে নি, আপনি ঘটিটা ওখানে রাখুন, পৌঁছে দিচ্ছি। না বাবা, থাক, আমিই নিয়ে যাচ্ছি। তুমি বললে এই যথেষ্ট হলো, বেঁচে থাকো। তবুও অপু শুনিল না। স্নান সারিয়া ঘটি হাতে জ্যাঠাইমার সঙ্গে তাহার বাসায় গেল। ছোট্ট একতলা ঘরে থাকেন। পশ্চিম দিকের ঘরে জ্যাঠাইমা থাকেন, পাশের ঘরে আর একজন প্রৌঢ়া থাকেন। তাহার বাড়ি ঢাকা। অন্য ঘরগুলি একটি বাঙালি গৃহস্থ ভাড়া লইয়াছেন।
যাদের ছোট মেয়ের কথা জ্যাঠাইমা বলিতেছিলেন, তিনি বলিলেন, সুনীল আমার তেমন ছেলে না। ওই যে হার হাবাতে ছোট লোকের ঘরের মেয়ে এনেছিলাম, সংসারটা শুদ্ধ উচ্ছন্ন দিলে। কি থেকে শুরু হলো শোনো। ও বছর শেষ মাসে নবান্ন করেছি। ঠাকুর ঘরের বার কষে নবান্ন মেখে ঠাকুরদের নিবেদন করে রেখে দিয়েছি। 2 নাতিকে ডাকছি, ভাবলাম ওদের একটু একটু নবান্ন মুখে দিই। বউটা এমন বদমায়েশ, ছেলেদের আমার ঘরে আসতে দিলে না, শিখিয়ে দিয়েছে ও ঘরে যাসনি, নবান্নর চাল খেলে নাকি ওদের পেট কামড়াবে। তাই আমি বলি, হ্যাঁ গা বৌমা, আমি কি ওদের নতুন চাল খাইয়ে মেরে ফেলবার মতলব করছি? তা শুনিয়ে শুনিয়ে বলছে, সেকেলের লোক ছেলেপিলে মানুষ করার কি বোঝে? আমার ছেলে আমি যা ভালো বুঝবো করব, উনি যেন তার ওপর কথা না কইতে আসেন। এই সব নিয়ে ঝগড়া শুরু। তারপর দেখি ছেলেও তো বৌমার হয়ে কথা বলে। তখন আমি বললাম, আমাকে কাশি পাঠিয়ে দাও, আমি আর তোমার সংসারে থাকবো না। বউ রাত্রে কানে কি মন্তর দিয়েছে, ছেলে দেখি তাতেই রাজি। তাহলেই বোঝো বাবা, এত করে মানুষ করে শেষে কিনা আমার কপালে। জ্যাঠাইমার 2 চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। অপু জিজ্ঞাসা করিল, কেন, সুরেশদা কিছু বললেন না? আহা, সে আগেই বলিনি? সে শ্বশুরবাড়ির বিষয় পেয়ে সেখানেই বাস করছে, সেই রাজশাহী না দিনাজপুর। সে একখানা পত্তর দিয়েও খোঁজ করে না মা আছে কি মলো। তবে আর তোমাকে বলছি কি, সুরেশ কলকাতায় থাকলে কি আর কথা ছিল বাবা? অপুকে খাইতে দিয়া গল্প করিতে করিতে তিনি বলিলেন, ও ভুলে গিয়েছি তোমাকে বলতে, আমাদের নিশ্চিন্দিপুরের ভুবন মুখুজ্জের মেয়ে লীলা যে কাশিতে আছে, জানো না? অপু বিস্ময়ের সুরে বলিল, লীলাদি নিশ্চিন্দিপুরের? কাশিতে কেন? জ্যাঠাইমা বলিলেন, ওর ভাসুর কি চাকরি করে এখানে, বড় কষ্ট মেয়েটার। স্বামী তো আজ 6-7 বছর পক্ষাঘাতে পঙ্গু। বড় ছেলেটা কাজ না পেয়ে বসে আছে, আরও 4-5টি ছেলে মেয়ে, সব শুদ্ধ। ভাসুরের সংসারে ঘাড় গুজে থাকে। যাও না, দেখা করে এসো আজ বিকেলে। কালীতলার গলিতে ঢুকেই বাঁ দিকের বাড়িটা। বাল্য জীবনের সেই রানুদির বোন লীলাদি, নিশ্চিন্দিপুরের মেয়ে। বৈকাল হইতে অপুর দেরি সহিল না। জ্যাঠাইমার বাড়ি হইতে বাহির হইয়াই সে কালীতলার গলি খুঁজিয়া বাহির করিল। সরু ধরনের তেতলা বাড়িটা, সিঁড়ি যেমন সংকীর্ণ তেমনি অন্ধকার। এত অন্ধকার যে পকেট হইতে দেশলাইয়ের কাঠি বাহির করিয়া না জ্বালাইয়া সে এই বেলা 2টার সময়ও পথ খুঁজিয়া পাইতেছিল না। একটা ছোট দুয়ার পার হইয়া সরু একটা দালান। একটি 10-12 বছরের ছেলের প্রশ্নের উত্তরে সে বলিল, এখানে কি নিশ্চিন্দিপুরের লীলাদি আছেন? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, বলো গিয়ে। অপুর কথা শেষ না হইতে পাশের ঘর হইতে নারী কণ্ঠের প্রশ্ন শোনা গেল, কে রে খোকা? সঙ্গে সঙ্গে একটি পাতলা গড়নের গৌরবর্ণ মহিলা দরজার চৌকাঠে আসিয়া দাঁড়াইলেন। পরনে আধময়লা শাড়ি, হাতে শাখা, বয়স বছর 37, মাথায় একরাশ কালো চুল। অপু চিনিল। কাছে গিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া হাসি মুখে বলিল, চিনতে পারো লীলাদি? পরে তাহার মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া আছে এবং চিনিতে পারে নাই দেখিয়া বলিল, আমার নাম অপু, বাড়ি নিশ্চিন্দিপুরে ছিল আগে। লীলা তাড়াতাড়ি আনন্দের সুরে বলিয়া উঠিল, ও অপু, হরিকাকার ছেলে, এসো এসো ভাই এসো। পরে সে অপুর চিবুক স্পর্শ করিয়া আদর করিল এবং কি বলিতে গিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। অদ্ভুত মুহূর্ত। এমন সব অপূর্ব সুপবিত্র মুহূর্ত জীবনে আসে। লীলাদির ঘনিষ্ঠ আদরটুকু অপুর সারা শরীরে একটা স্নিগ্ধ আনন্দের শিহরণ আনিল। গ্রামের মেয়ে, তাহাকে ছোট দেখিয়াছে, সে ছাড়া এত আপনার জনের মতো অন্তরঙ্গতা কে দেখাইতে পারে? লীলাদি ছিল তাহার ধনী প্রতিবেশী ভুবন মুখুজ্জের মেয়ে, বয়সে তাহার অপেক্ষা অনেক বড়।
অল্প বয়সে বিবাহ হইয়াছিল। তারপরেই শ্বশুরবাড়ি চলিয়া আসিয়াছিল ও সেইখানেই থাকিত। শৈশবে অল্পদিন মাত্র উভয়ের সাক্ষাৎ, কিন্তু আজ অপুর মনে হইল লীলাদির মতো আপনার জন সারা কাশীতে আর কেহ নাই। শৈশব স্বপ্নের সেই নিশ্চিন্দিপুর, তারই জলে বাতাসে দুজনের দেহ পুষ্ট ও বর্ধিত হইয়াছে একদিন। তারপর লীলা অপুর জন্য আসন আনিয়া পাতিয়া দিল, দালানেই পাতিল। ঘরদোর বেশি নাই, বিশেষ করিয়া পরের সংসার, নিজের নহে। সে নিজে কাছে বসিল, কত খোঁজ খবর লইল। অপুর বারণ সত্ত্বেও ছেলেকে দিয়া জল খাবার আনাইল, চা করিয়া দিল। তারপর লীলা নিজের অনেক কথা বলিল। বড় ছেলেটি 14 বছরের হইয়া মারা গিয়াছে, তাহার উপর সংসারের এই দুর্দশা। উনি পক্ষাঘাতে পঙ্গু, ভাসুরের সংসারে চোর হইয়া থাকা। ভাসুর লোক মন্দ নন, কিন্তু বড় যা, পায়ে কোটি কোটি দণ্ডবধ, দুর্দশার এক শেষ। সংসারের যত উঞ্চ কাজ সব তাহার ঘাড়ে। আপনজন কেহ কোথাও নাই। বাপের বাড়িতে এমন কেহ নাই যাহার কাছে 2 দিন গিয়া আশ্রয় লইতে পারে। সতু মানুষ নয়, লেখাপড়া শেখে নাই। গ্রামে মুদির দোকান করে, পৈতৃক সম্পত্তি একে একে বেচিয়া খাইতেছে। তাহার ওপর 2টি বিবাহ করিয়াছে, একরাশ ছেলে পিলে। তাহার নিজেরই চলে না। লীলা সেখানে আর কি করিয়া থাকে? অপু বলিল, 2টো বিয়ে কেন? পেটে বিদ্যে না থাকলে যা হয়। প্রথম পক্ষের বউয়ের বাপের সঙ্গে কি ঝগড়া হলো, তাকে জব্দ করার জন্যে আবার বিয়ে করলে। এখন নিজেই জব্দ হচ্ছেন, 2 বউ ঘাড়ে, তার ওপর 2 বউয়ের ছেলে পিলে। তার ওপর রানুও ওইখানেই কি না? রানুতি ওখানে কেন? তারও কপাল ভালো নয়, আজ বছর 7-8 বিধবা হয়েছে। তার আর কোনো উপায় নেই, শত্রুর সংসারেই আছে। শ্বশুরবাড়িতে এক দেওর আছে, মাঝে মাঝে নিয়ে যায়, বেশিরভাগ নিশ্চিন্দিপুরেই থাকে। অপু অনেকক্ষণ ধরিয়া রানুদের কথা জিজ্ঞাসা করিবে ভাবিতেছিল, কিন্তু কেন প্রশ্নটা করিতে পারে নাই সেই জানে। লীলার কথায় পরে অপু অন্যমনস্ক হইয়া গেল। হঠাৎ লীলা বলিল, দেখ ভাই অপু, নিশ্চিন্দিপুরের সেই বাঁশবাগানের ভিটে এত মিষ্টি লাগে, কি মধু যে মাখানো ছিল তাতে। ভেবে দেখ, মা নেই, বাবা নেই, কিছু তো নেই, তবুও তার কথা ভাবি। সেই বাপের ভিটে আজ দেখিনি 11 বছর। সেবার সতুকে চিঠি লিখলাম, উত্তর দিলে এখানে কোথায় থাকবে, থাকবার ঘরদোর নেই। পূবের দালান ভেঙে পড়ে গিয়েছে, পশ্চিমের কুঠুরি দুটোও নেই, ছেলেপিলে কোথায় থাকবে? এইসব একরাশ ওজোর। বলি থাক তবে, ভগবান যদি মুখ তুলে চান কোনো দিন দেখব, নয়তো বাবা বিশ্বনাথ তো চরণে রেখেইছেন। আবার লীলা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। অপু বলিল, ঠিক বলেছ লীলাদি, আমারও গায়ের কথা এত মনে পড়ে। সত্যি কি মধু মাখানো ছিল, তাই এখন ভাবি। লীলা বলিল, পদ্মপাতায় খাবার খাসনি কতদিন বল দিকি? এসব দেশে শাল পাতায় খাবার খেতে খেতে পদ্মপাতার কথা ভুলেই গিয়েছি না। আবার একদিন একটা দোকানে কাগজে খাবার দেয়। সেদিন আমার মেজো ছেলে এনেছে, আমি বলি দূর দূর, ফেলে দিয়ে আয়, কাগজে আবার মিষ্টি খাবার কেউ দেয় আমাদের দেশে? অপুর সারা দেহ স্মৃতির পুলকে যেন অবশ হইয়া গেল। লীলাদি মেয়ে মানুষ কিনা, এত খুঁটিনাটি জিনিসও মনে রাখে। ঠিকই বটে, সেও পদ্মের পাতায় কতকাল খাবার খায় নাই, ভুলিয়াই গিয়েছিল কথাটা। তাহাদের দেশে বড় বড় বিল, পদ্মপাতা সস্তা, শালপাতার রেওয়াজ ছিল না। নিমন্ত্রণ বাড়িতেও পদ্মপাতাতে ব্রাহ্মণ ভোজন হইত। লীলাদির কথায় আজ আবার সব মনে পড়িয়া গেল। লীলা চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, তুই কতদিন যাসনি সেখানে অপু? 23 বছর? কেন কেন? আমি না হয় মেয়ে মানুষ, তুই তো ইচ্ছে করলেই যেতে। তা নয় লীলাদি, প্রথমে ভাবতুম বড় হয়ে যখন রোজগার করব, মাকে নিয়ে আবার নিশ্চিন্দিপুরের ভিটেতে গিয়ে বাস করব। মার বড় সাধ ছিল, মা মারা যাওয়ার পরেও ভেবেছিলুম
কিন্তু তারপরে স্ত্রী বিয়োগের কথাটা অপু বয়োজ্যেষ্ঠা লীলাদির নিকট প্রথমটা তুলিতে পারিল না। পরে বলিল। লীলা বলিল, বউ কতদিন বেঁচে ছিলেন? অপু লাজুক সুরে বলিল, বছর 4। তা এ তোমার অন্যায় কাজ ভাই। তোমার এ বয়সে বিয়ে করবে না কেন? তোমাকে তো এতটুকু দেখেছি, এখনও বেশ মনে হচ্ছে। ছোট্ট পাতলা টুকটুকে ছেলেটি একটি কঞ্চি হাতে নিয়ে আমাদের ঘাটের পথের বাসতলাটায় বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ। কালকের কথা যেন সব। না না, ও কি, ছি, বিয়ে করো ভাই। খোকাকে কলকাতায় রেখে এলে কেন? দেখতাম একবারটি। লীলাও উঠিতে দেয় না, অপুও উঠিতে চায় না। লীলার স্বামীর সঙ্গে আলাপ করিল, ছেলেমেয়েগুলিকে আদর করিল। উঠিবার সময় লীলা বলিল, কাল আসিস অপু, নেমন্তন্ন রইল, এখানে দুপুরে খাবি। পরদিন নেমন্তন্ন রাখিতে গিয়া কিন্তু অপু লীলাদির পরাধীনতা মর্মে মর্মে বুঝিল। সকাল হইতে সমুদয় সংসারের রান্নার ভার একা লীলাদির ওপর। কৈশোরের লীলাদি দেখিতেছিল খুব ভালো, এখন কিন্তু সেই লাবণ্যের কিছুই অবশিষ্ট নাই। চুল 2-4 গাছা এরই মধ্যে পাকিয়াছে, শীর্ণ মুখ, শিরা বাহির হওয়া হাত, আধ ময়লা শাড়ি পরনে, রাধিবার আলাদা ঘরদোর নাই। ছোট দালানের অর্ধেকটা দরমার বেড়া দিয়া ঘেরা, তারই ওধারে রান্না হয়। লীলাদি সমস্ত রান্না সারিয়া তার জন্য মাছের ডিমের বড়া ভাজিতে বসিল। একবার কড়াখানা উনুন হইতে নামায়, আবার তোলে, আবার নামায়, আবার ভাজে। আগুনের তাতে মুখ তার রাঙা দেখাইতেছিল। অপু ভাবিল, কেন এত কষ্ট করছে লীলাদি? আহা, রোজ রোজ ওর এই কষ্ট, তার উপর আমার জন্যে আর কেন কষ্ট করা। বিদায় লইবার সময় লীলা বলিল, কিছুই করতে পারলুম না ভাই। এলি যদি এতকাল পরে, কি করি বল? পরের ঘরকন্না, পরের সংসার, মাথা নিচু করে থাকা। উদয়াস্ত খাটুনিটা দেখলি তো, কি আর করি? তবু একটা ধরে আছি। মেয়েটা বড় হয়ে উঠল, বিয়ে তো দিতে হবে। ওই বটঠাকুর ছাড়া আর ভরসা নাই। সন্ধেবেলাটা বেশ ভালো লাগে। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যের সময় বেশ কথা হয়, পাঁচালি হয়, গান হয়, বেশ লাগে। দেখিসনি? আসিস না আজও বেলা, বেশ জায়গা, আসিস, দেখিস এখন। এসো এসো, কল্যাণ হোক। তারপর সে আবার কাঁদিয়া ফেলিল, বলিল, তোদের দেখলে যে কত কথা মনে পড়ে, কি সব দিন ছিল। এবার অপু অতি কষ্টে চোখের জল চাপিল। আর একটি কর্তব্য আছে তাহার কাশিতে, লীলার মায়ের সঙ্গে দেখা করা। বাঙালি টোলার নারদঘাটে তার নিজেদের বাড়ি আছে। খুঁজিয়া বাড়ি বাহির করিল। মেজ বৌরানী অপুকে দেখিয়া খুব আনন্দ প্রকাশ করিলেন, চোখের জল ফেলিলেন। কথাবার্তা চলিতেছে, এমন সময় ঘরে একটি ছোট মেয়ে ঢুকিল। বয়স 6-7 হইবে, ফ্রক পরা, কোকড়া কোকড়া চুল। অপু তাহাকে দেখিয়াই বুঝিতে পারিল লীলার মেয়ে। কি সুন্দর দেখিতে! এত সুন্দর মানুষ হয়? স্নেহে, স্মৃতিতে, বেদনায় অপুর চোখে জল আসিল। সে ডাক দিল, শোনো খুকিমা, শোনো তো। খুকি হাসিয়া পলাইতেছিল। মেজ বৌরানী ডাকিয়া আনিয়া কাছে বসাইয়া দিলেন। সে তার দিদিমার কাছেই কাশিতে থাকে আজকাল। গত বৈশাখ মাসে তাহার বাবা মারা গিয়াছেন, লীলার মৃত্যুর পূর্বে। কিন্তু লীলাকে সে সংবাদ জানানো হয় নাই। দেখিতে অবিকল লীলা, এই বয়সে লীলা যা ছিল তাই। কেমন করিয়া অপুর মনে পড়িল শৈশবের একটি দিনে বর্ধমানে লীলাদের বাড়িতে সেই বিবাহ উপলক্ষে মেয়ে মজলিসের কথা। লীলা যেখানে হাসির কবিতা আবৃত্তি করিয়া সকলকে হাসাইয়াছিল, সেই লীলাকে সে প্রথম দেখে। এবং লীলা তখন দেখিতেছিল ঠিক এই খুকির মতো অবিকল। মেজ বৌরানী বলিলেন, মেয়ে তো ভালো, কিন্তু বাবা, ওর কি আর বিয়ে দিতে পারবো? ওর মার কথা যখন সকলে শুনবে, আর তা না জানে কে, ওই মেয়ের কি আর বিয়ে হবে বাবা? অপুর দুর্দমনীয় ইচ্ছা হইল একটি কথা বলিবার জন্য।
সেটা কিন্তু সে চাপিয়া রাখিল। মুখে বলিল, দেখুন, বিয়ের জন্য ভাবছেন কেন? লেখাপড়া শিখুক, বিয়ে নাইবা হলো, তাতে কি? মনে ভাবিল, এখন সে কথা বলবো না। খোকা যদি বাঁচে, মানুষ হয়ে ওঠে, তবে সে কথা তুলব। যাইবার সময় অপু লীলার মেয়েকে আবার কাছে ডাকিল। এবার খুকি তাহার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া ডাগর ডাগর উৎসুক চোখে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। সেদিনের বাকি সময়টুকু অপু বন্ধুর সঙ্গে সারনাথ দেখিয়া কাটাইল। সন্ধ্যার দিকে একবার কালীতলার গলিতে লীলাদের বাসায় বিদায় লইতে গেল। কাল সকালেই এখান হইতে রওনা হইবে। নিশ্চিন্দিপুরের মেয়ে, শৈশব দিনের এক সুন্দর আনন্দ মুহূর্তের সঙ্গে লীলাদির নাম জড়ানো। বারবার কথা কহিয়াও যেন তাহার তৃপ্তি হইতেছিল না। আসিবার সময় অপু মুগ্ধ হইল লীলাদির আন্তরিকতা দেখিয়া। তাহাকে আগাইয়া দিতে আসিয়া সে নিচে নামিয়া আসিল। আবার চিবুক ছুঁইয়া আদর করিল, চোখের জল ফেলিল। যেন মা, কি মায়ের পেটের বড় বোন। কতকগুলো কাঠের খেলনা হাতে দিয়া বলিল, খোকাকে দিস, তার জন্য কাল কিনে এনেছি। অপু ভাবিল, কি চমৎকার মানুষ লীলাদি। আহা, পরের সংসারে কি কষ্টটাই না পাচ্ছে। তোমায় আমি বাপের ভিটে দেখাবো লীলাদি, এই বছরের মধ্যেই। ট্রেনে উঠিয়া সারা পথ কত কি কথা তাহার মনে যাওয়া আসা করিতে লাগিল। রাজঘাটের স্টেশনে ট্রেনে উঠিল আজ কতকাল পরে। বাল্যকালে এই স্টেশনেই সে প্রথম জলের কল দেখে। কাশি নামিয়াই ছুটিয়া গিয়াছিল আগে জলের কলটার কাছে। চেঁচাইয়া বলিয়াছিল, দেখো দেখো মা, জলের কল। সেসব কি আজ? আজ কতদিন হইতে সে আরেকটি অদ্ভুত জিনিস নিজের মনের মধ্যে অনুভব করিতেছে। কি তীব্রভাবেই অনুভব করিতেছে। আগে তো সে এরকম ছিল না, অন্তত এভাবে তো কখনো এর আগে। সেটা হইতেছে ছেলের জন্য মন কেমন করা। কত কথাই মনে হইতেছে এই কয়দিনে। পাশের বাড়ির বাড়ুজ্যে গৃহিণী কাজলকে বড় ভালোবাসে, সেখানেই তাহাকে রাখিয়া আসিয়াছে। কখনো মনে হইতেছে কাজল যে দুষ্টু ছেলে, হয়তো গলির মোড়ে দাঁড়াইয়াছিল, কোনো বদমাইশ লোকে ভুলাইয়া কোথাও লইয়া গিয়াছে, কিংবা হয়তো চুপি চুপি বাড়ি হইতে বাহির হইয়া রাস্তা পার হইতে যাইতেছিল, মোটর চাপা পড়িয়াছে। কিন্তু তাহা হইলে কি বাড়ুজ্যেরা একটা তার করিত না? হয়তো তার করিয়াছিল, ভুল ঠিকানায় গিয়া পৌঁছিয়াছে। উহাদের আলিশাবিহীন ন্যাড়া ছাদে ঘুড়ি উড়াইতে উঠিয়া পড়িয়া যায় নাই তো? কিন্তু কাজল তো কখনো ঘুড়ি ওড়ায় না, একটু আনাড়ি। ঘুড়ি ওড়ানো কাজ একেবারে পারে না। না, সে উড়াইতে চায় নাই। তবে হয়তো বাড়ুজ্য বাড়ির ছেলেদের দলে মিশিয়া উঠিয়াছিল। আশ্চর্য কি! আর্টিস্ট বন্ধুর কথার উত্তরে সে খানিকটা আগে বলিয়াছিল, সে জাভা, বালি, সুমাত্রা দেখিবে, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ দেখিবে, আফ্রিকা দেখিবে, ওদের বিষয় লইয়া উপন্যাস লিখিবে। সাহেবরা দেখিয়াছে তাদের চোখে, সে নিজের চোখে দেখিতে চায়। তার মনের রঙে কোন রং ধরায়? ইউগান্ডার দিকদিশাহীন তৃণভূমি, কেনিয়ার অরণ্য, বুড়ো বেবুন রাত্রে কর্কশ চিৎকার করিবে, হায়না পচা জীবজন্তুর গন্ধে উন্মাদের মতো আনন্দে হি হি করিয়া হাসিবে। দুপুরে অগ্নিবর্ষী খররৌদ্রে কম্পমান উত্তাপ তরঙ্গ মাঠে প্রান্তরে। জনহীন বনের ধারে কতকগুলি উঁচু নিচু সদা চঞ্চল বাঁকা রেখার সৃষ্টি করিবে। সিংহেরা দল পাকাইয়া ছোট কণ্টক বৃক্ষের এতটুকু ক্ষুদ্র ছায়ায় গোলাকারে দাঁড়াইয়া অগ্নিবৃষ্টি হইতে আত্মরক্ষা করে। পার্ক ন্যাশনাল আলবার্তো, ওয়াইল্ড সেলেরির বন। কিন্তু খোকা যে টানিতেছে আজকাল। কোনো জায়গায় যাইতে মন চায় না খোকাকে ফেলিয়া। কাজল, খোকা, কাজল, খোকা, খোকন। ও ঘুড়ি উড়াইতে পারে না, কিছু বুঝিতে পারে না, কিছু পারে না, বড় নির্বোধ। কিন্তু ওর আনাড়ি মুঠাতে বুকের তার আকড়াইয়া ধরিয়াছে, টানিতেছে, প্রাণপণে টানিতেছে। ছোট্ট দুর্বল হাত দুটি নির্দয়ভাবে মুচড়াইয়া সরাইয়া লওয়া। সর্বনাশ!
ধামাচাপা থাকুক বিদেশ যাত্রা। ট্রেন হু হু চলিতেছে, মাঝে মাঝে আমবন, জলার ধারে লাল হাঁস বসিয়া আছে, আখের খেতে জল দিতেছে, গম কাটিতেছে। রেলের ধারের বস্তিতে উদুক হলে শস্য কুটিতেছে, মহিষের পাল চড়িয়া ফিরিতেছে। বড় বড় মাঠে দুপুর গড়াইয়া গিয়া ক্রমে রোদ পড়িয়া আসিল। দূরে দূরে চক্রবাল সীমায় এক আটটা পাহাড় ঘন নীল ও কালো হইয়া উঠিতেছে। কি জানি কেন আজ কত কথাই মনে পড়িতেছে, বিশেষ করিয়া নিশ্চিন্দিপুরের কথা। হয়তো এতকাল পরে লীলাদির সঙ্গে দেখা হওয়ার জন্যই। ঠিক তাই, বহু দূরে আরেকটি সম্পূর্ণ অন্য ধরনের জীবনধারা, বাঁশবনের আমবনের ছায়ায় পাখির কলকাকুলির মধ্য দিয়া, জানা অজানা বনপুষ্পের সুবাসের মধ্য দিয়া সুখে দুঃখে বহুকাল আগে বহিত। এককালে যার সঙ্গে অতি ঘনিষ্ঠ যোগ ছিল তার, আজ তা স্বপ্ন, স্বপ্ন, কতকাল আগে দেখা স্বপ্ন। গোটা নিশ্চিন্দিপুর, তার ছেলেবেলাকার দিদি, মা ও রানুদি, মাঠ, বন, ইছামতি সব অস্পষ্ট হইয়া গিয়াছে। ধোয়া ধোয়া মনে হয়, স্বপ্নের মতোই অবাস্তব। সেখানকার সব কিছুই অস্পষ্ট স্মৃতিতে মাত্র আসিয়া দাঁড়াইয়া গিয়াছে। এই তো ফাল্গুন চৈত্র মাস, সেই বাঁশপাতা ও বাঁশের খোলার রাশি। শৈশবের ভাঙা জানালাটার ধারে বসিয়া বসিয়া কতকাল আগের সেসব কল্পনা, আনন্দপূর্ণ দিনগুলি, শীতরাত্রির সুখস্পর্শ কাঁথার তলা, অনন্ত কাল সমুদ্রে সেসব ভাসিয়া গিয়াছে কতকাল আগে, কেবল স্বপ্নে। এক একদিন যেন বাল্যের সেই রূপ চৌকিদার গভীর রাত্রের ঘুমের মধ্যে করা হাঁক দিয়া যায়, ও রায় মশায়। সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর ফিরিয়া আসে। আবার বাড়ির পাশেই সেই পৌর ভিটাতে বহুকাল আগের বসন্ত নামে। প্রথম চৈত্রের নানা জানা অজানা ফুলে বনভূমি ভরিয়া যায়। তাহাদের পুরানো কোঠাবাড়ির ভাঙা জানালার ধারে অতীত দিনের শত সুখ দুঃখে পরিচিত পাখির দল কলকণ্ঠে গান গাহিয়া উঠে। ঠাকুরমাদের নারিকেল গাছে কাঠঠোকরার শব্দ বিচিত্র গোপনতায় তন্দ্রারত হইয়া পড়ে। স্বপ্নে 10 বৎসরের শৈশবটি আবার নবীন হইয়া ফিরিয়া আসে। এতদিন সে বাড়িটা আর নাই, কতকাল আগে ভাঙিয়া চুরিয়া ইটকাঠ স্তূপাকার হইয়া আছে। তাহাও হয়তো মাটির তলায় চাপা পড়িতে চলিল। সেই শৈশবের জানালাটার কোনো চিহ্ন নাই। দীর্ঘদিনের শেষে সোনালি রোদ যখন বন গাছের ছায়া দীর্ঘতর করিয়া তোলে, ফিঙে দোয়েল ডাক শুরু করে, তখন আর কোনো মুগ্ধ শিশু জানালার ধারে বসিয়া থাকে না। হাত তুলিয়া অনুযোগের সুরে বলে না, আজ রাত্রে যদি মা ঘরে জল পড়ে, কাল কিন্তু ঠিক রানু দিদির বাড়ি গিয়ে শোবো। রোজ রোজ রাত জাগতে পারি নে বলে দিচ্ছি। অপুর একটা কথা মনে হইয়া হাসি পাইল। গ্রাম ছাড়িয়া আসিবার বছরখানেক আগে অপু একরাশ কড়ি পাইয়াছিল। তাহার বাবা শিষ্যবাড়ি হইতে এগুলি আনেন। এত কড়ি কখনো অপু ছেলেবেলায় একসঙ্গে দেখে নাই। তাহার মনে হইল সে হঠাৎ অত্যন্ত বড়লোক হইয়া গিয়াছে। কড়ি খেলায় সে যতই হারিয়া যাক, তাহার অফুরন্ত ঐশ্বর্যের শেষ হইবে না। একটা গোল বিস্কুটের ঠোঙায় কড়ির রাশি রাখিয়া দিয়াছিল। সেই ঠোঙাটা আবার তোলা থাকিত তাদের বনের ধারের দিকের ঘরটায় উঁচু কুলঙ্গিটাতে। তারপর নানা গোলমালে খেলাধুলায় অপুর উৎসাহ গেল কমিয়া। তারপরই গ্রাম ছাড়িয়া উঠিয়া আসিবার কথা হইতে লাগিল। অপু আর একদিনও ঠোঙার কড়িগুলি লইয়া খেলা করিল না। এমনকি দেশ ছাড়িয়া চলিয়া আসিবার সময়ও গোলমালে, ব্যস্ততায়, প্রথম দূর বিদেশে রওনা হইবার উত্তেজনার মুহূর্তে সেটার কথাও মনেও উঠে নাই। অত সাধের কড়ি ভরা ঠোঙাটা সেই কড়িকাঠের নিচেকার বড় কুলঙ্গিটাতেই রহিয়া গিয়াছিল। তারপর অনেককাল পরে সে কথা অপুর মনে হয় আবার। তখন অপর্ণা মারা গিয়াছে। একদিন অন্যমনস্কভাবে ইডেন গার্ডেনের কেয়াঝোপে বসিয়াছিল।
গঙ্গার ওপারের দিকে সূর্যাস্ত দেখিতে দেখিতে কথাটা হঠাৎ মনে পড়ে, আজও মনে হইল। কড়ির কৌটা। একবার সে মনে মনে হাসিল। বহুকাল আগে নিশ্চিন্ত হইয়া লুপ্ত হইয়া যাওয়া ছেলেবেলার বাড়ির উত্তর দিকের ঘরের কুলুঙ্গিতে বসানো সেই টিনের ঠোঙাটা। দূরে সেটা যেন শূন্যে কোথায় এখনো ঝুলিতেছে, তাহার শৈশব জীবনের প্রতীক স্বরূপ। অস্পষ্ট, অবাস্তব, স্বপ্নময় ঠোঙাটা সে স্পষ্ট দেখিতে পাইতেছে। পয়সায় 4 গন্ডা করিয়া মাকড়সার ডিমের মতো সেই যে ছোট ছোট বিস্কুট, তারই ঠোঙাটি। ওপরে একটা বিবর্ণপ্রায় হা করা রাক্ষসের মুখের ছবি দূরের কোন কুলঙ্গিতে বসানো আছে। তার পিছনে বাঁশবন, শিমুল বন, তার পিছনে সোনাডাঙ্গার মাঠ, ঘুঘুর ডাক। তাদেরও পিছনে 23 বছর আগেকার অপূর্ব মায়ামাখানো নিঝুম চৈত্র দুপুরের রৌদ্রভরা নীলাকাশ। চৈত্র মাসের প্রথমে একটা বড় পার্টিতে সে নিমন্ত্রিত হইয়া গেল। খুব বড় গাড়ি বারান্দা, সামনের লনে ছোট ছোট টেবিল ও চেয়ার পাতা, খানিকটা জায়গা শামিয়ানা টাঙানো। নিমন্ত্রিত পুরুষ মহিলাগণ যাহার যেখানে ইচ্ছা বেড়াইতেছেন। একটা মার্বেলের বড় চৌবাচ্চায় গোটা কতক কুমুদ ফুল, ঠিক মাঝখানে একটা মার্বেলের ফোয়ারা। গৃহকর্ত্রী তাহাকে লইয়া গিয়া জায়গাটা দেখাইলেন। সেটা নাকি তাদের লিলি পন্ড। জয়পুর হইতে ফোয়ারাটা তৈয়ারি করাইয়া আনিতে কত খরচ পড়িয়াছে তাহাও জানাইলেন। পার্টির সকল আমোদ প্রমোদের মধ্যে একটি মেয়ের কণ্ঠসঙ্গীত সর্বাপেক্ষা আনন্দদায়ক মনে হইল। ব্রিজের টেবিলে সে যোগ দিতে পারিল না, কারণ ব্রিজ খেলা সে জানে না। গান শেষ হইলে খানিকটা বসিয়া বসিয়া খেলাটা দেখিল। চা, কেক, স্যান্ডউইচ, সন্দেশ, রসগোল্লা, গল্পগুজব, আবার গান। ফিরিবার সময় মনটা খুব খুশি ছিল। ভাবিল, এদের পার্টিতে নেমন্তন্ন পেয়ে আসা একটা ভাগ্যের কথা। আমি লিখে নাম করেছি, তাই আমার হলো, যার তার হোক দিকি। কেমন কাটল সন্ধেটা। আহা, খোকাকে আনলে হতো। ঘুমিয়ে পড়বে এই ভয়ে আনতে সাহস হলো না যে। খান 2 কেক খোকার জন্য চুপি চুপি কাগজে জড়াইয়া পকেটে পুড়িয়া রাখিয়াছিল। খুলিয়া দেখিল সেগুলি ঠিক আছে কিনা। খোকা ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকিয়া উঠাইতে গিয়া বলিল, ও খোকা, খোকা ওঠ, খুব ঘুমুচ্ছিস যে, হিহি, ওঠ রে। কাজলের ঘুম ভাঙিয়া গেল। যখনই সে বোঝে বাবা আদর করিতেছে, মুখে কেমন ধরনের মধুর দুষ্টামির হাসি হাসিয়া ঘাড় কাত করিয়া কেমন এক অদ্ভুত ভঙ্গি করিয়া আদরের প্রতীক্ষায় থাকে। আর এত আদর খাইতেও পারে। অপু বলিল, শোন খোকা, গল্প করি, ঘুমুস নে। কাজল হাসি মুখে বলে, বলো দিকি বাবা একটা অর্থ। হাত কনকন মানিকতলা, এ ধন তুমি পেলে কোথা? রাজার ভাণ্ডারে নেই, বেনের দোকানে নেই। অপু মনে মনে ভাবে, খোকা, তুই তুই আমার সেই বাবা। ছেলেবেলায় চলে গিয়েছিল, তখন তো কিছু বুঝিনি, বুঝতামও না, শিশু ছিলাম। তাই আবার আমার কোলে আদর কারাতে এসেছ বুঝি। মুখে বলে, কি জানি, জাতি বুঝি। আহা হা, জাতি কি আর দোকানে পাওয়া যায় না? তুমি বাবা কিচ্ছু জানো না। ভালো কথা, কেক এনেছি, দেখ, বড়লোকের বাড়ির কেক। ওঠ। বাবা, তোমার নামে একখানা চিঠি এসেছে, ওই বইখানা তোলো তো। আর্টিস্ট বন্ধুটির পত্র। বন্ধু লিখিয়াছে, সমুদ্রপাড়ের বৃহত্তর ভারতবর্ষ শুধু কুলি আমদানির সার্থকতা ঘোষণা করিয়া নীরব থাকিয়া যাইবে? তোমাদের মতো আর্টিস্ট লোকের এখানে আসার যে নিতান্ত দরকার, চোখ থাকিয়াও নাই 99% জনের। তাই চক্ষুষ্মান মানুষদের একবার এসব স্থানে আসিতে বলি। পত্রপাঠ এসো। ফিজিতে মিশনারিরা স্কুল খুলিতেছে। হিন্দি জানা ভারতীয় শিক্ষক চায়। দিন কতক মাস্টারি তো করো, তারপর একটা কিছু ঠিক হইয়া যাইবে। কারণ চিরদিন মাস্টারি করিবার মতো শান্ত ধাত তোমার নয়।
তা জানি, আসিতে বিলম্ব করিও না। পত্রপাঠ শেষ করিয়া সে খানিকক্ষণ কি ভাবিল, ছেলেকে বলিল, আচ্ছা খোকা, আমি তোকে ছেড়ে কোথাও যদি চলে যাই, তুই থাকতে পারবি নে? যদি তোকে মামার বাড়ি রেখে যাই? কাজল কাঁদো কাঁদো মুখে বলিল, হ্যাঁ তাই যাবে বই কি, তুমি ভারী দেরি করো, কাশিতে বলে গেলে 3 দিন হবে, কদিন পরে এলে? না বাবা। অপু ভাবিল, অবোধ শিশু, এ কি কাশি, এ বহু দূর, দিনের কথা কি এখানে ওঠে? থাক, কোথায় যাইবে সে, কাহার কাছে রাখিয়া যাইবে খোকাকে? অসম্ভব। কাজল ঘুমাইয়া পড়িলে ছাদে উঠিয়া সে অনেকক্ষণ একা বসিয়া রহিল। দূরে বাড়িটার মাথায় সার্কুলার রোডের দিকে ভাঙা চাঁদ উঠিতেছে। রাত্রি 12টার বেশি। নিচে একটা মোটর লরি ঘসঘস আওয়াজ করিতেছে। এই রকম সময়ে এই রকম ভাঙা চাঁদ উঠিত দূরে জঙ্গলের মাথায় পাহাড়ের একটা জায়গায়, যেখানে উটের পিঠের মতো ফুলিয়া উঠিয়াই পরে বসিয়া গিয়া একটা খাজের সৃষ্টি করিয়াছে। সেই খাজটার কাছে পাহাড়ি ঢালুতে বাদাম গাছের বনে দিনমানে পাকা পাতায় বনশীর্ষ যেখানে রক্তাভ দেখায়, এতক্ষণে বনমোরগেরা ডাকিয়া উঠিত, কক কক কক। সে মনে মনে কল্পনা করিবার চেষ্টা করিল। সার্কুলার রোড নাই, বাড়িঘর নাই, মোটর লরির আওয়াজ নাই, ব্রিজের আড্ডা নাই, লিলি পন্ড নাই। তার ছোট্ট খড়ের বাংলো ঘরখানায় রামচরিত মিশ্র মেঝেতে ঘুমাইতেছে। সামনে পিছনে ঘন অরণ্যভূমি, নির্জন নিস্তব্ধ আধো অন্ধকার রাত্রি। ক্রোশের পর ক্রোশ যাও, শুধু উঁচু নিচু ডাঙা, শুকনা ঘাসের বন, সাজা ও আবলুসের বন, শালবন, পাহাড়ি চামেলি ও লোহিয়ার বন, বনফুলের অফুরন্ত জঙ্গল। সঙ্গে সঙ্গে মনে আসিল সেই মুক্তি, সেই রহস্য, সেসব অনুভূতি। ঘোড়ার পিঠে মাঠের পর মাঠ উদ্দাম গতিতে ছুটিয়া চলা, সেই দৃঢ় পৌরুষ জীবন, আকাশের সঙ্গে, ছায়াপথের সঙ্গে, নক্ষত্র জগতের সঙ্গে প্রতি সন্ধ্যায় প্রতি রাত্রে যে অপূর্ব মানসিক সম্পর্ক। এই কি জীবন সে যাপন করিতেছে এখানে, প্রতিদিন একই রকম একঘেয়ে নীরস, বৈচিত্র্যহীন, আজ যা কালও তা, অর্থহীন কোলাহলে ও সার্থকতাহীন ব্রিজের আড্ডার আবহাওয়ায়, টাকা রোজগারের মৃগ তৃষ্ণিকায় লুব্ধ জীবন নদীর স্তব্ধ সহজ সাবলীল ধারা যে দিনে দিনে শুকাইয়া আসিতেছে, এ কি সে বুঝিয়াও বুঝিতেছে না? ঘুমের ঘোরে কাজল বিছানার মাঝখানে আসিয়া পড়িয়াছে। তাহাকে একপাশে সরাইয়া শোয়াইল। একেই তো সুন্দর, তার উপর কি যে সুন্দর দেখাইতেছে খোকাকে ঘুমন্ত অবস্থায়। কাশী হইতে ফিরিবার সপ্তাহখানেকের মধ্যে অপু বিভাবরী ও বঙ্গ সুহৃদ দুখানা পত্রিকার তরফ হইতে উপন্যাস লিখিতে অনুরোধ হইয়াছিল। দুইখানাই প্রসিদ্ধ মাসিক পত্র, দুখানারই গ্রাহক সারা বাংলা জুড়িয়া এবং পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে সর্বত্র। বিভাবরী তাহাকে সম্প্রতি আগাম কিছু টাকা দিল। বঙ্গ সুহৃদের নিজেদের বড় প্রেস আছে, তাহারা নিজের খরচে অপুর একখানা ছোট গল্পের বই ছাপাইতে রাজি হইল। অপুর বইখানির বিক্রয়ও হঠাৎ বাড়িয়া গেল। আগে যেসব দোকানে তাহাকে পুছিতও না, সেসব দোকান হইতে বই চাহিয়া পাঠাইতে লাগিল। এই সময়ে একটি বিখ্যাত পুস্তক প্রকাশক ফার্মের নিকট হইতে একখানা পত্র পাইল। অপু যেন একবার গিয়া দেখা করে। অপু বৈকালের দিকে দোকানে গেল। তাহারা বইখানির দ্বিতীয় সংস্করণ নিজেদের খরচে ছাপাইতে ইচ্ছুক। অপু কি চায়? অপু ভাবিয়া দেখিল, প্রথম সংস্করণ হু হু কাটিতেছে। অপর্ণার গহনা বিক্রয় করিয়া বই ছাপাইয়াছিল। লাভটা তার সবই নিজের। ইহাদের দিলে লাভ কমিয়া যাইবে বটে, কিন্তু দোকানে ছুটাছুটি তাগাদা এসব হাঙ্গামাও কমিবে। তাছাড়া নগদ টাকার একটা মোহ আছে। 7-5 ভাবিয়া সে রাজি হইল। ফার্মের কর্তা তখনই একটা লেখাপড়া করিয়া লইলেন। আপাতত 600 টাকায় কথাবার্তা মিটিল। 102 সে নগদ পাইল।
200 টাকা খুচরো ও নোটে, এক গাদা টাকা, হাতে ধরে না। কি করা যায় এত টাকায়? পুরানো দিন হইলে সে ট্যাক্সি করিয়া খানিকটা বেড়াইত, রেস্টুরেন্টে খাইত, বায়োস্কোপ দেখিত। কিন্তু আজকাল আগেই খোকার কথা মনে হয়। খোকাকে কি আনন্দ দেওয়া যায় এ টাকায়? মনে হয় লীলার কথা। লীলা কত আনন্দ করিত আজ। একটা ছোট গলি দিয়ে যাইতে যাইতে একটা শরবতের দোকান। দোকানটাতে পান, বিড়ি, বিস্কুট বিক্রি হয়। আবার গোটা 2-3 সিরাপের বোতলও রহিয়াছে। দিনটা খুব গরম। অপু শরবত খাওয়ার জন্য দোকানটাতে দাঁড়াইল। অপুর একটু পরেই 2টি ছেলে মেয়ে সেখানে কি কিনিতে আসিল। গলিরই কোনো গরিব ভাড়াটে গৃহস্থ ঘরের ছোট ছেলে মেয়ে। মেয়েটি বছর 7, ছেলেটি একটু বড়। মেয়েটি আঙুল দিয়া সিরাপের বোতল দেখাইয়া বলিল, ওই দেখ দাদা, সবুজ, বেশ ভালো না? ছেলেটি বলিল, সব মিশিয়ে দেয়, বরফ আছে, উইজি। ক পয়সা নেয়? 4 পয়সা। অপুর জন্য দোকানি শরবত মিশাইতেছে, বরফ ভাঙিতেছে। ছেলে মেয়ে দুটি মুগ্ধ নেত্রে দেখিতে লাগিল। মেয়েটি অপুর দিকে চাহিয়া বলিল, আপনাকে ওই সবুজ বোতল থেকে দেবে না? যেন সবুজ বোতলের মধ্যে শচীদেবীর পায়স পোড়া আছে। অপুর মন করুণার্দ্র হইল। ভাবিল, এরা বোধ হয় কখনো কিছু দেখেনি। এই রং করা টক চিনির রসকে কি ভাবছে, ভালো সিরাপ কি জানে না। বলিল, খুকি, খোকা, শরবত খাবে? খাও না, ওদের 2 গ্লাস শরবত দাও তো। প্রথমটা তারা খাইতে রাজি হয় না। অনেক করিয়া অপু তাহাদের লজ্জা ভাঙিল। অপু বলিল, ভালো সিরাপ তোমার আছে? থাকে তো দাও, আমি দাম দেবো। কোনো জায়গা থেকে এনে দিতে পারো না? বোতলে যাহা আছে তাহার অপেক্ষা ভালো সিরাপ এই অঞ্চলে নাকি কুত্রাপি মেলা সম্ভব নয়। অবশেষে সেই শরবতই এক বড় গ্লাস 2 ভাই বোন মহাতৃপ্তি ও আনন্দের সহিত খাইয়া ফেলিল। সবুজ বোতলের সেই টক চিনির রসে। অপু তাহাদের বিস্কুট ও 1 পয়সা মোড়কের বাজে চকলেট কিনিয়া দিল। দোকানটাতে ভালো কিছু যদি পাওয়া যায় ছাই। তবুও অপুর মনে হইল পয়সা তার সার্থক হইয়াছে আজ। বাসায় ফিরিয়া তাহার মনে হইল বড় সাহিত্যের প্রেরণার মূলে এই মানব বেদনা। 1833 সাল পর্যন্ত রাশিয়ার প্রজাসত্ব আইন, সার্ক নীতি, যার শাসিত রাশিয়ার সাইবেরিয়া, শীত, অত্যাচার, কুসংস্কার, দারিদ্র্য, গোগোল, ডস্তয়েভস্কি, গোর্কি, টলস্টয় ও শেকভের সাহিত্য সম্ভব করিয়াছে। সে বেশ কল্পনা করিতে পারে দাস ব্যবসায়ের দুর্দিনে আফ্রিকার এক মরু বেষ্টিত পল্লীকুটির হইতে কোমল বয়স্ক এক নিগ্র বালক পিতামাতার স্নেহকোল হইতে নিষ্ঠুরভাবে বিচ্যুত হইয়া বহু দূর বিদেশের দাসের হাটে কৃতদাসরূপে বিকৃত হইল। বহুকাল আর সে বাপ মাকে দেখিল না, ভাই বোনদের দেখিল না। দেশে দেশে তাহার অভিনব জীবনধারার দৈন্য, অত্যাচার ও গোপন অশ্রু জলের কাহিনী। তাহার জীবনের সে অপূর্ব ভাবানুভূতির অভিজ্ঞতা সে যদি লিখিয়া রাখিয়া যাইতে পারিত, আফ্রিকার নীরব নৈশ আকাশ তাহাকে প্রেরণা দিত। তাম্রবর্ণ মরু দিগন্তের স্বপ্নমায়া তাহার চোখে অঞ্জন মাখাইয়া দিত। কিন্তু বিশ্ব সাহিত্যের দুর্ভাগ্য, তাহারা নীরবে অত্যাচার সহ্য করিয়া বিশ্ব হইতে বিদায় লইল।